তারা আজকে ম্যাচটা জিততে এসেছিল, তাদের আত্মবিশ্বাস বলছে যে তারা হেরে যাচ্ছে না। আত্মবিশ্বাসটা আমাদের মেয়েদের মধ্যে দেখেছি যে শেষ অবধি ফাইট করবে। প্রতিবন্ধকতা থেকে বাংলাদেশ ম্যাচটা হেরে যায়। অসাধারণ বোলিং কিন্তু বাংলাদেশে, মারুফার স্কিল কিন্তু দুর্দান্ত। একটু অবশ্যই আফসোস হচ্ছে, তবে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, আমি যখন ম্যাচের পর ক্রিকেটারদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে মানে তারা আজকে ম্যাচটা জিততে এসেছিল, এই আফসোসটুকু নিতে আসেনি। সো যেই বডি ল্যাঙ্গুয়েজ ছিল এবং যেই মানে ভয়েসটা ছিল, আমার সেটা শুনে খুব ভালো লেগেছে যে ম্যাচটা হারার পরেও তারা এখনো আত্মবিশ্বাসটা ক্যারি করছে নেক্সট ম্যাচের জন্য। এখনই আসলে তাদের আত্মবিশ্বাস বলছে যে তারা হেরে যাচ্ছে না। সো ম্যাচ শেষে মন খারাপ হওয়ার পর তাদের সাথে কথা বলার পর তারপর একটু ভালো লেগেছে সত্যি। এই প্রথম গুয়াহাটিতে আসছি বাংলাদেশের ম্যাচ, মেয়েদের ম্যাচ বিশেষ করে কাভার করতে। এটা কাভার করতে এসে খুবই ভালো লাগছে। এবং বাংলাদেশ টাইগার, সেটা মেন্স ক্রিকেট হোক ওমেন্স ক্রিকেট হোক, আমাদের কিন্তু আত্মবিশ্বাস অনেক বেশি থাকে। মানে যদি ফাইনাল ম্যাচ অবধিও যদি আমরা নাও যাইতে পারি, তারপরও আমাদের কিন্তু আফসোস মানে কাজ করে না যে না আমরা শেষ হয়ে গেছি, আমরা এখানেই আর আগাতে পারবো না। এইটা কিন্তু আমাদের মধ্যে দেখি না, মেয়েদেরকেও ছেলেদেরকেও। তো ওই আত্মবিশ্বাসটা আমাদের মেয়েদের মধ্যে দেখেছি যে শেষ অবধি ফাইট করবে, এবং আমরাও আত্মবিশ্বাসী যে ভালো কিছু হবে বাংলাদেশ নারী ক্রিকেটে। আমরা তো সবাই এখানে কাভার করতে এসেছি, বাংলাদেশের ম্যাচ ভালো হলে তো আমাদের ভালোই লাগে, কারণ আমরা কাভার করতে এসেছি মানে বাংলাদেশের ভালো একটা ম্যাচ দেখতে চাই এবং ভালো লিখতে চাই, ভালো বলতে চাই। তো সেই জায়গা থেকে আজকে ভালো খেলেছে, এই জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে ধন্যবাদ। যদিও ম্যাচটা তাদের জেতা হয়নি, ইংল্যান্ড জিতে নিয়েছে। যদিও অভিযোগ রয়েছে, তিনি স্বীকার করেছেন যে এরকম ক্রিকেটে হয়, পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম। তো এইরকম ক্ষেত্রে বাংলাদেশ ফার্দার বেটার ক্রিকেট খেলবে এবং বাংলাদেশকে পুরো জাতিকে একটা জয় উপহার দেবে। আমার ফার্স্ট বিশ্বকাপ ম্যাচ, সব মিলে এক পর্যায়ে ভেবেছিলাম যে অভিষেকটা দারুণ একটা জয় দিয়েই হবে, ঐতিহাসিক জয়। শেষ পর্যন্ত হইল না, একটু আক্ষেপ তো আছেই, কিন্তু বাংলাদেশ আসলে যেভাবে লড়াই করেছে এতে আমি খুশি। যে ম্যাচটা বাংলাদেশের জেতার কথা সেই ম্যাচটা ইংল্যান্ড জিতে গেল। এই ম্যাচটা কিন্তু সারা বাংলাদেশের মানুষই বুঝে গিয়েছিল যে জিতে যাবে, কারণ 78 রানে যখন আমাদের 5 উইকেট ছিল তখন গেমটা বাংলাদেশের হাতেই ছিল। কিন্তু এই যে সেই 13 রানে আউট ছিলেন, এবং সেই আউটের কারণে মানে নিজে মেনে নিয়েই কিন্তু পা বাড়িয়েছিলেন। থার্ড আম্পায়ার তার সেই আউটটা বাতিল কেন করলেন সেই ব্যাখ্যাটা এখনও জানা যায়নি। তবে বাংলাদেশকে দুর্ভাগ্য বলতে হবে এই কারণে যে বাংলাদেশ যখনই বড় ইভেন্টে খেলে এরকম কোনো না কোনো একটা প্রতিবন্ধকতা তৈরি হয়, এবং সেই প্রতিবন্ধকতা থেকে বাংলাদেশ ম্যাচটা হেরে যায়। আজকে জেতা ম্যাচ বাংলাদেশ হেরে গেছে, যদি ইংল্যান্ডের সঙ্গে যেত তাহলে কিন্তু এই বাংলাদেশ অন্যরকম ক্রিকেট খেলতো বাকি ম্যাচগুলোতে। অর্থাৎ পাকিস্তানের সঙ্গে জিতে মানে এগিয়ে আসায় শ্রীলঙ্কা থেকে এখানে যেরকম কম্পিটিটিভ ক্রিকেট খেলেছে, সেই কম্পিটিটিভ ক্রিকেটটা মোর কম্পিটিটিভ হয়ে যেত পরের ম্যাচে। অর্থাৎ যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখানে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা যদি নিউজিল্যান্ডের সঙ্গে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা যদি বাংলাদেশ অসাধারণ খেলে, তাহলে কিন্তু বোঝা যাবে যে এই যে ম্যাচটা গেল সেই ম্যাচের থেকে মানে হারিয়ে দেওয়া হলেও তাদের যে রসদ নেয়ার সেই রসদটা তারা নিয়ে যেতে পেরেছেন। এইটা হলো পেশাদারিত্বের একটা ব্যাপার। তবে আজকে আমার কাছে যেটা মনে হয়েছে, বাংলাদেশ ব্যাটিংটা খুব একটা ভালো করেনি। শুধুমাত্র রাবেয়া খানের যদি ব্যাটিংটা বাদ দেন তাহলে কিন্তু সব একেবারে সাদামাটা ব্যাটিং। আপনি টপ অর্ডারে একজন মিডল অর্ডার এবং একজন টপ অর্ডারের ব্যাটিংটা যদি দেখেন, 30 রান করেছে, 24 রান নিয়েছে 30 রানের মধ্যে বাউন্ডারি থেকে, অর্থাৎ 6টা বাউন্ডারি, 424 বাউন্ডারি মেরেছে। আর যদি ইয়েটা দেখেন, শার্ট রান ইনিংসটা দেখেন, সেখানেও আপনার 32 রান হচ্ছে বাউন্ডারি থেকে। তার মানে হচ্ছে তারা রোটেট করা এটা তারা করে না। এটা যদি করতো তাহলে বাংলাদেশ কিন্তু এখানে 200+ রান করতো। এই 200+ রান করলে তখন এই যে বাংলাদেশের যে বোলিং স্ট্রেংথ রয়েছে, অসাধারণ বোলিং কিন্তু বাংলাদেশে, ছেলেদের মতো কিন্তু মেয়েদের বোলিংটা খুবই অসাধারণ। লেগ স্পিনাররা দুর্দান্ত করছেন এবং তারা রান চেক দেওয়ায় মনশিয়ানা দেখাতে থাকেন। এই যে আজকে আমরা প্রত্যেকটা বোলারকে দেখেছি তারা করছে, কিন্তু শেষের দিকে যখন দেখেছে যে তারা পারছে না বা প্রেশারটা নিয়ন্ত্রণে করতে পারছেন না, নাইটকে আউট করতে পারছে না, তখন তারা এই বিগ ম্যাচের যে টেম্পারমেন্ট, সেই টেম্পারমেন্টটা তারা রাখতে পারে। তখন এলোমেলো কিছু শর্ট মানে বল ডেলিভারি দিয়েছে, যেটা লুজ বল বলা হয় সাধারণত। সেই লুজ বলগুলো কি নাইট সমানে বাইরে পাঠিয়ে দিয়েছেন এবং তিনি ম্যাচটা বের করে নিয়ে চলে গেছেন 79 রানের ইনিংস খেলে 111 বলে। নর্মালি তারা এত বলে ইনিংস খেলে না। দেখেন, ভয় ধরানোর চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ নিজের জায়গাটা কিন্তু মানে পোক্ত করতে পারলো। পোক্ত করাটা কিভাবে? আপনি ধরেন মাত্র সেকেন্ড ওয়ান ডে বিশ্বকাপ খেলছে তারা 2000
সালে নিউজিল্যান্ডে একটা বিশ্বকাপ খেলেছে, ওয়ানডে বিশ্বকাপ, এবারও কোয়ালিফাই করে এসেছে এবং সেই কোয়ালিফাই রাউন্ড খেলার পরে মানে যাই করে কিন্তু তারা আসতে পেরেছে। অন্যের ওয়েস্ট ইন্ডিজ কিন্তু চলে আসতে পারতো, কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশে এসেছে এবং এসে সবচেয়ে বড় কাজটা যেটা করেছে সেটা হলো পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। তাদের প্রিপারেশন নিয়ে আমরা অনেক কথা বলেছি, অনেক প্রশ্ন করেছি, বিদেশি দলের সঙ্গে কেন প্রিপারেশনের ব্যবস্থা করা হলো না, কেন আয়োজন করতে পারেনি, কাঠগড়ে তোলা হয়েছে কর্মকর্তাদের, কিন্তু তারা কিন্তু কৌশলে যে প্রিপারেশনটা নিয়েছে সেই কৌশলের প্রিপারেশনটা সুফলটা কিন্তু তারা পেয়েছে। কৌশলের প্রিপারেশনকে যেমন ছেলেদের দলের সঙ্গে, বয়সভিত্তিক দলের সঙ্গে তারা খেলেছে এবং তারা কিন্তু সবগুলি ম্যাচ হেরেছে, কিন্তু বোলিং যে স্ট্রেংথ তাদের, সেইখানে বোলিং স্ট্রেংথ যেমন ডেভেলপ করেছে, মানে ছেলেদের ব্যাটারদের করে ডেলিভারি দিয়ে, আবার তারা যে বোলিংটা করেছে সেই ব্যাটিংটা করেছে, সেই ব্যাটিংটা কিন্তু একটা টাফ বা চ্যালেঞ্জিং বোলিংয়ের বিপক্ষে করেছে। অর্থাৎ ছেলেদের বল কিন্তু গতি থাকে বেশি, 15 বছরের ছেলেও কিন্তু যে গতিতে বল করবে একটা ন্যাশনাল টিমের মেয়ে কিন্তু সেই গতিতে বল করতে পারে না, ফলে ওইগুলি তাদের মারাত্মক হেল্প করেছে। এবং আর একটা বিষয় সেটা হলো 3টা কন্ডিশনে তারা প্র্যাকটিস করেছে এবং সিরিজ খেলেছে, একটা হলো বিকেএসপিতে, একটা সিলেটে, একটা মিরপুর শের বাংলা স্টেডিয়াম। এই 3টা ভেন্যুতে 3 রকমের প্র্যাকটিস করাতে তাদের কন্ডিশন সম্পর্কে কিন্তু একটা বৈচিত্র্য বা অ্যাডাপ্টের ক্ষমতা তৈরি হয়েছে। যদিও ব্যাটিংটা কিন্তু এখন আমরা এই জায়গায় দেখতে পাই না। আজকে বোলিংটা ইংল্যান্ডের বোলিং এমনিতেও ভালো, তারপরেও এখানে আরও আর ব্যাটিং করা যেত যদি রোটেট করতো, এবং এই জিনিসটা যদি ম্যানেজমেন্ট দেখেন বা কোচিং স্টাফরা যদি একটু ফোকাস দেন, তাহলে আমার মনে হয় আরও বেটার করা সম্ভব। মারুফার উত্থান তো আজকে না, ও প্রথম থেকে আসলে তার উত্থান, এবং সে যে ডেলিভারিগুলো, মুস্তাফিজ কিন্তু লিমিটেড ডেলিভারি দিয়ে খেলে যাচ্ছেন এবং তিনি এক্সপিরিয়েন্স হয়েছেন, বুদ্ধিমত্তা দিয়ে কাজ করেন। মারুফার স্কিল কিন্তু দুর্দান্ত। মারুফা ইনসুইংগুলি যে করান, এই সুইং ডেলিভারি, এই সুইং পারেন, এই সুইংটা তার বিশেষত্ব। যে বোলার সুইং করাতে পারে বলে, ছোট সুইং, বড় সুইং, কখনো কখনো বড় রকমের ডেলিভারি দেবে, পেসও আছে তার। এই যে গতি এবং সুইং দুইয়ের সমন্বয় করে যে তিনি প্রতিপক্ষের বোলার ব্যাটারদেরকে কাবু করতে পারেন, সেটা কিন্তু মারাত্মক একটা অ্যাচিভমেন্ট এবং বাংলাদেশের জন্য একটা দক্ষতা, বড় দক্ষতা, যেটা হচ্ছে মালিঙ্গা বলেছিলেন তার দেখা কিন্তু সেরা একটা ডেলিভারি, এবং আরও অনেকেই প্রশংসা করেছেন। আজকেও কিন্তু তিনি যে ডেলিভারি দিয়েছেন, সুইং ডেলিভারি, এলবিডব্লিউ করেছেন অ্যালিসকে, সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে মারুফা যদি এই ছন্দটা ধরে রাখতে পারেন, তার একটু ক্র্যাম্প হয়েছে, যদি ক্র্যাম্পটা সেরে যায়, বিশ্রাম রয়েছে আগামীকাল, তো সেই বিশ্রাম নেওয়ার পরে তিনি একদম জড়তা কাটিয়ে আবার পরের ম্যাচে ফিরতে পারেন, আমি বিশ্বাস করি মারুফা 10 ওভারের কোটা যদি তিনি মানে পুরোপুরি ডেলিভারি দিতে পারেন, তাহলে বাংলাদেশের বোলিং স্ট্রেংথ ডাবল হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ এইরকম একজন পেসার যখন একটা দলে থাকে, সেই দলের জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ বলে, একের ভিতরে 2 যেমন তেমনি এখানে তো অনেকগুলো অলরাউন্ডার রয়েছে বাংলাদেশে। এই দলটা কিন্তু অনেকগুলো অলরাউন্ডার, বিশেষ করে যদি আপনার লেগ স্পিনার রাবেয়া খানের কথা বলেন, অন্য আরও 2-1 জনের কথা বলেন, তাহলে দেখবেন যে তারা বাংলাদেশকে জেতানোর জন্য যা যা করার তাই করবে। তারা ব্যাটিংটাও ভালো পারেন এবং বোলিংটাও, তাদের মধ্যে আর্জটা রয়েছে যে ভালো করবো এবং জিতবো ডেফিনেটলি। কারণ যদিও উমেন ক্রিকেট এখনও আইসিসি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই ডেভেলপমেন্ট প্রোগ্রাম থাকলে তখন কোনোদিনই কিন্তু এই খেলাটা ওই রকম ডেভেলপ করবে না। ভারত যতদিন পর্যন্ত এটাকে ফুললি প্রফেশনাল না করবে, ততদিন পর্যন্ত আইসিসিও এটাকে অতটা প্রফেশনাল নেবে না। অস্ট্রেলিয়া পেশাদারিত্ব আনার পরেও যেহেতু মার্কেট কম, সেই কারণে এইটার ভ্যালুটাও কম, যেটা বাজার মূল্য কম থাকলে তখন তো এটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম হিসাবেই নেওয়া হয়। এখন যেহেতু অনেকগুলো দল খেলছে, ধরেন বাংলাদেশ উঠে আসছে, অন্য কি ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলছে, সাউথ আফ্রিকা উন্নতি করেছে, সেই সব জায়গা থেকে আমি বিশ্বাস করি এবং করি যে এই নারী ক্রিকেটকে আরও এগিয়ে নিতে হবে এবং এখানে ফোকাসটা যদি বেশি দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশও যেমন ভালো করবে, তেমনি বিশ্ব ক্রিকেটে নারীদের একটা জয়জয়কার তৈরি হবে। অস্ট্রেলিয়া কিন্তু নারীদেরকে ব্যাপক সুবিধা দেয়, ছেলেদের মতো সমান সুবিধা দেয়, ম্যাচ ফি দেয়, সব দেয়। বাংলাদেশের মতো জায়গায় এটা কোনোদিন সম্ভব নয়, কিন্তু এই সম্ভাবনা তৈরি হবে যদি আপনি পেশাদারিত্ব আনেন, তাদের প্রতি একটু নজর দেন, ফোকাস দেন। আমি আশা করব যে যারা এই ক্রিকেট কাভার করেন বা নিউজ করেন, মিডিয়াগুলো রয়েছেন, তাদের প্রত্যেকের উচিত হবে যে নারী ক্রিকেটকে শুধু নারী ক্রিকেট হিসেবে বা মানে একটু নিচু হিসেবে না দেখে এটাকে কাভার করেন এবং এটাকে কম বেশি প্রতিনিয়তই আপনার কাভারেজ দেওয়ার চেষ্টা করেন, এটাকে ফোকাস করেন। আপনি এটার প্রতি সম্মান দেখালে আপনাকেও দেখবেন যে একদিন
এই ক্রিকেট রিটার্ন দেবে। ধরেন আজকে আমরা 5 জন এসেছি, হয়তো আমরা পুরো সিরিজ কাভার করবো, কিন্তু আমরা কাভার করছি। হ্যাঁ, এই যে কাভার করতে পারছি, এটা কিন্তু একটা আমাদের জন্য তো একটা বিরাট বিষয় যে আমাদের মেয়েরা ভালো করছে, যে আজকে একটা ভালো ম্যাচ দেখলাম, এটা তো একটা স্বস্তির এবং আনন্দের ব্যাপার।